বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 11 এপ্রিল 28 চৈত্র এবং ফার্সি 22 ফারওয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে ৯৮১০ কিলো হার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলো হার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি।
শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেন ইস্যুতে সৌদি জোটে ফের ভাঙ্গন, ফলে ভেতর থেকে ধসে পড়ছে সৌদি জোট। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন শিশু কিশোরদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার শিক্ষা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা আদর্শ মানুষ গড়ার কৌশল। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান বলেছে নিষেধাজ্ঞা বহাল রাখা ও পরমাণু সমঝোতায় ফেরা একসঙ্গে এই দুই কাজ করতে পারবে না আমেরিকা। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি নেই, তেহরানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই, বাসায় চিকিৎসা চলছে। পশ্চিমবঙ্গে গুলিতে 4 মুসলমানের মৃত্যুর পর তৃণমূল নেতা অভিষেক বলেছেন, জোর করে বাংলা দখল করতে চায় বিজেপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা একসঙ্গে দুটি পথ বেছে নিতে পারে না। তিনি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সময়ে দুটি সাংঘর্ষিক পথ অবলম্বন করতে পারেন না। খাতিবজাদে আরও লিখেছেন, বাইডেন হয় পরমাণু সমঝোতায় ফিরে আসবেন অথবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মিথ্যা অজুহাতে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহাল রাখবেন। কিন্তু তিনি পরমাণু সমঝোতাও ফিরবেন, আবার নিষেধাজ্ঞাও বহাল রাখবেন, তা হতে পারে না। ইরানের এই মুখপাত্র এমন সময়ে বক্তব্য দিলেন যখন রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানোভ বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলো শুধু প্রত্যাহার করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রত্যাহার করতে রাজি নয়। কিন্তু ইরান বলছে, পরবর্তীতে জারি করা নিষেধাজ্ঞাগুলো আরোপ করা সম্ভব হয়েছে এই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে। ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতায় অটল থাকলে এসব নিষেধাজ্ঞা আরোপ করার কোনো সুযোগ থাকত না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেকোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কথা বলেছেন। তিনি বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অথবা অন্য কোথাও ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো আলোচনা হয়নি এবং এ ধরনের কোনো নতুন আলোচনার প্রয়োজনও নেই। ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে 4 দিনের আলোচনা শেষে সিএনএনকে সাক্ষাৎকার দেন সাইদ খাতিবজাদে। পরমাণু সমঝোতা পুনর্জীবিত করার লক্ষ্য নিয়ে ইরান এবং 5 জাতিগোষ্ঠী এই আলোচনায় বসে। 5 জাতিগোষ্ঠীর পক্ষে আলোচনায় অংশ নেয় ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ
কামাল ভ্যান্দি আজ বলেছেন, পারমাণবিক স্থাপনায় শহীদ আহমদী রৌশন কমপ্লেক্সের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি। তিনি বলেন, পারমাণবিক স্থাপনার এই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। গত বছর জুলাই মাসে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। এর ফলে ওই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হয়। ইরান ওই হামলায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে বলে এর আগে জানানো হয়েছে। ইরান শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু কর্মসূচি এগিয়ে নিলেও সাম্রাজ্যবাদীদের শত্রুতা অব্যাহত রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন 3 দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। তেহরানে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামি। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি, ভাইস প্রেসিডেন্ট ইসাক জাহাঙ্গীরি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেদেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ইরানি অর্থ আটকের ঘটনা দুই দেশের সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি জানান। কয়েকদিন আগে ইরানের বিচার বিভাগের নির্দেশে দক্ষিণ কোরিয়ার রাসায়নিকবাহী জাহাজটি মুক্তি পেয়েছে। সমুদ্র দূষণের দায়ে এটিকে গত জানুয়ারিতে আটক করেছিল তেহরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেও তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এমনকি তাঁর তেমন কোনো উপসর্গ নেই। আজ বিকেল 4:30টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। খালেদা জিয়ার আক্রান্তের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে বিষয়টি প্রথমে অস্বীকার করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গতকাল তার নমুনা নেওয়া হয়, আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাব, তার রোগমুক্তির জন্য দোয়া করবেন। খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, এখন তার সর্বশেষ যে পরিস্থিতি, প্রফেসর ডাক্তার FM সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা এরই মধ্যে শুরু হয়েছে। তিনি এখন স্থিতিশীল আছেন, ভালো আছেন। তার শরীরে তাপমাত্রা নেই, অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে ডাক্তার মামুন বলেন, শুধু খালেদা জিয়া নন, রাজধানী গুলশানের ফিরোজা বাসভবনের যত বাসিন্দা আছেন তারা সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ওই বাসভবনে থেকে সবাই চিকিৎসা নিচ্ছেন। অন্য 2-1 উপসর্গ থাকলেও ম্যাডামের করোনার উপসর্গ নেই। ফলে আমাদের আপাতত চিন্তা বাসায় রেখে তাকে চিকিৎসা করানো। তবে রাজধানীর একটি হাসপাতালে আমরা কথা বলে রেখেছি, যদি কোনো ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় তাহলে আমরা হাসপাতালে চিকিৎসা করানোর চিন্তা করব। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে প্রায় 6000। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণের 58তম সপ্তাহের শুরুর দিন আজ রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 78 জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা এ পর্যন্ত এটিই সর্বোচ্চ। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় নতুন করে 78 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9739 জনে। এছাড়া গত 24 ঘণ্টায় 5819 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর এ যাবৎ দেশে মোট আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
6,84,756 জন। এদিকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আরো 2 দিন অর্থাৎ 12 ও 13 এপ্রিল বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে, কিন্তু দিল্লির স্থাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না। আজ এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে, কিন্তু দিল্লির স্থাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ রোববার উত্তর 24 পরগনা জেলার মিনাখাই দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। গতকাল শনিবার নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিবর্ষণের ফলে মনিরুল মিয়া, হামিদুল মিয়া, সামিউল মিয়া এবং নূর ইসলাম মিয়া নামে 4 দরিদ্র মুসলিম যুবক নিহত হয়। আজ তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সেই ঘটনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, চারটে তরতাজা প্রাণ তাদের রক্তে কুচবিহারের শীতলকুচির মাটি রঞ্জিত হয়েছে। 4 জনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনী। কার নির্দেশে সেটা তদন্ত সাপেক্ষ। বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা বলুন, যারা বাংলাকে অশান্ত করতে চাচ্ছে আপনারা তাদের কি ক্ষমা করবেন? নেতায় নন্দীগ্রামের পরে এই গণহত্যা 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন কোথাও দেখতে পেয়েছেন? কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গুলিতে কুচবিহারের ওই 4 জনের কি দোষ ছিল? তাদের দোষ হচ্ছে তারা গরিব, তাদের দোষ হচ্ছে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিল বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে রাজি নয়, বরং তারা শুধুমাত্র পরমাণু সমঝোতায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলোই প্রত্যাহার করতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ। তিনি আইআরআইবির রুশ রেডিওকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান। উলিয়ানভ বলেন, এখন পর্যন্ত যেটা স্পষ্ট তা হচ্ছে ইরান সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার চায়, কিন্তু আমেরিকা শুধুমাত্র পরমাণু সমঝোতায় যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে শুধু সেগুলো তুলতে চায়। আমেরিকা এসব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করবে নাকি ধাপে ধাপে করবে সে কথাও অচিরেই জানা যাবে বলে এই রুশ কূটনীতিক উল্লেখ করেন। তিনি বলেন, ইরানও গত 2 বছরে পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে পরমাণু সমঝোতা থেকে দূরে সরে গেছে এবং প্রযুক্তিগত দিক থেকে তাকে এই সমঝোতায় ফিরতে হলে সময় প্রয়োজন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের 2টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটার পোস্টে জানিয়েছেন, সৌদি আরবের এই 2টি বিমানবন্দরের হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি কাসেপ 2K ড্রোন ব্যবহার করা হয় ওই হামলায়। জেনারেল সারি জানান, ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে সৌদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, দারিদ্র্যপীড়িত দেশটির উপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত 6 বছর ধরে যে বর্বর ও ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও সরকারি বেসরকারি সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদি আগ্রাসনে কার্যত ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তুরস্ক সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যখন মারাত্মক সামরিক উত্তেজনা চলছে, তখন তুরস্কের ইস্তাম্বুল শহরে জেলেনস্কি এবং এরদোগানের মধ্যে বৈঠক হল। রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা দিনে দনবাস এলাকা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদার করছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুথি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলাহ দলের মানবাধিকার বিষয়ক দপ্তর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করেছে। এদিকে ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোট ভেতর থেকে ধসে পড়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইয়েমেনের হুথি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলাহ দলের মানবাধিকার বিষয়ক দফতর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে সৌদি সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 6 বছর আগে 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে, কিন্তু ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনীর প্রতিরোধের কাছে সৌদি জোট পরাজিত হয়েছে এবং আজ পর্যন্ত কোনো লক্ষ্যেই তারা পৌঁছতে পারেনি এবং ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোটই ভেতর থেকে ধসে পড়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভ্যন্তরীণ মতবিরোধকে কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করা যায়। উদাহরণস্বরূপ, দক্ষিণ ইয়েমেনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যকার তীব্র মতপার্থক্যের কথা উল্লেখ করা যায়। এই বিরোধ আবুধাবি ও রিয়াদকে একেবারে মুখোমুখি অবস্থানে এনে দাঁড় করিয়েছে। এমনকি দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থক ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলাহ দলের সঙ্গে সৌদি সরকারের তীব্র বিরোধ শুরু হয়েছে। এমনকি আমিরাতের সঙ্গেও ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টির বিরোধ চলছে। প্রথমে সবাই এই দ্বন্দ্বের কথা গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোপন থাকেনি। সৌদি সরকার ভেবেছিল ইয়েমেনের ব্রাদারহুড রিফর্ম পার্টির সহযোগিতায় একদিকে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদেরকে পরাজিত করতে পারবে এবং আনসারুল্লাহ ও আল ইসলাহ মধ্যকার আতাত ঠেকাতে পারবে। অন্যদিকে দক্ষিণ ইয়েমেনে সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট মনসুর হাদির হাতকে আরো শক্তিশালী করা যাবে। কিন্তু সব জারিজুরি ফাঁস করে দিয়ে আল ইসলাহ দলের মানবাধিকার বিষয়ক দফতর অভিযোগ করেছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী প্রদেশগুলোর জেলখানায় অবস্থিত ইয়েমেনি বন্দীদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। তারা ইয়েমেনি বন্দীদের সাথে অমানবিক আচরণেরও তীব্র সমালোচনা করেছে। আরেকটি বিষয় হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে একের পর এক পরাজিত হয় এবং ইয়েমেনি বন্দীদের উপর নির্যাতনের ঘটনায় আল ইসলাহ দলের বহু সমর্থক যোদ্ধা সৌদি জোট থেকে বেরিয়ে যায় এবং রাজধানী সানায় হুথি সমর্থক ন্যাশনাল স্যালভেশন সরকারে যোগ দেয়। তাই বর্তমান অবস্থা থেকে বোঝা যায় সৌদি জোট চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই তারা বিপর্যয়ের মুখে পড়বে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিস্তার ঘটার কারণে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, করোনার টিকা নিয়েও তারা অপরাজনীতি করছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার উস্কানি দিচ্ছে, সমালোচনা তীর ছোড়া আর মিথ্যাচারে বীজ বাষ্প ছড়ানো ছাড়া আপনারা করোনা কালে জনকল্যাণে কি করছেন, কোন দায়িত্বশীল ভূমিকাটি পালন করলেন? এই প্রসঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, আওয়ামী লীগ সরকারি থেকে ব্যস্ত ছিল দলীয় উৎসব নিয়ে, ত্রাণের চাল তেল চুরির কাজে। তারা করোনা মহামারীকে দুর্নীতির সুযোগ হিসেবে নিয়েছে। তিনি জানান, সম্মুখ সারির যোদ্ধাদের রক্ষা এবং বিশেষ প্রণোদনার দাবি করেছে বিএনপি। সরকার তা নিশ্চিত করতে পারেনি বলে আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। এটা দায়িত্ব কিন্তু সরকারের, এবং বিরোধী দল বা অন্যান্য যারা দল তারা তাদেরকে সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারে। সরকারের কাছে সমস্ত ফান্ড এবং সরকার সেই ফান্ডটা কিভাবে খরচ করবে, কোন প্রক্রিয়া খরচ করবে সেটাই কিন্তু তাদের উচিত। অথচ সেই প্রক্রিয়াটাগুলো কিন্তু যথেষ্ট প্রক্রিয়াগুলো করছে না। পর্যাপ্ত বিছানা নেই, পর্যাপ্ত আইসিইউ তৈরি করতে পারে। 1 বছর সময় পেয়েছে। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনে একটা হসপিটাল তৈরি করা হয়েছে, সেখানে সেটার দিকে নজর না দিয়ে তার নতুন করে আবার একটা হসপিটাল তৈরি করছে। কেন? আপনি ওই হসপিটালটা তো আপনার আছে, সেটাকে রানিং করেন, শুরু করেন। আপনার আজকে ডাক্তার সাবরিনা বলেন বা আদার যারা তৈরি হয়েছে, কাদের জন্য? সরকারের প্রশ্রয়ে সেটা তৈরি হয়েছে। ওদিকে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে এবং চিকিৎসায় প্রথম থেকেই জনগণকে সম্পৃক্ত না করার সরকারি নীতি আজ জাতীয় বিপর্যয় ডেকে এনেছে। গতকাল এক বিবৃতিতে তিনি জানান, ক্ষমতাসীনরা নিজেদেরকে করোনার চাইতে শক্তিশালী বলে বাগাড়ম্বর করেছে, অথচ গত 1 বছর ধরে অতিমারী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করেনি। জনগণ এবং দেশকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে